তারেক রহমানকে সংবর্ধনায় রাজধানীর ৩০০ ফিটে প্রস্তুত হচ্ছে মঞ্চ। বগুড়ায় সাজ সাজ রব, ১৭ বছর পর নতুন সাজে গ্রিন টেস্ট বাড়ি, নেতাকর্মীদের উচ্ছ্বাস। দীর্ঘদিন পরে আমাদের প্রিয় নেতা, আমাদের সন্তান বগুড়াতে আসছে। আমরা তার জন্য জান প্রাণ দিয়ে আমরা এখনই ভোট চাচ্ছি। আমরা বিপুল ভোটে ওনাকে এখান থেকে নির্বাচিত করব। রাকসু নেতা শিক্ষার্থীদের একাংশের দাবির মুখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৬ ডিনের পদত্যাগ। উপাচার্যের বাসভবনে দীর্ঘ বৈঠকের পর সিদ্ধান্ত। বিদেশি ঋণের ফাঁদে বাংলাদেশ ছাড়িয়েছে ২১ লাখ কোটি টাকা। রাজস্ব আয়ে দুর্বলতা আর উচ্চাভিলাষী উন্নয়ন ব্যয়কে দুষছেন অর্থনীতিবিদরা। উন্নয়ন ব্যয় যেটা আছে, আমাদের বার্ষিক উন্নয়ন কর্মসূচি যেটা আমরা এডিপি বলি, এর পুরোটাই কিন্তু হয়ে যাচ্ছে হলো ঋণ নির্ভর। নিঃস্ব হয়ে দেশে ফেরা প্রবাসীদের পাশে ওয়েস্ট আর্নার্স কল্যাণ বোর্ড। ৩০০ কোটি টাকারও বেশি প্রণোদনা দেয়া হচ্ছে প্রশিক্ষণ। প্রাতিষ্ঠানিক স্বীকৃতির দাবি। এবং চট্টগ্রামে উদ্বেগ বাড়াচ্ছে চিকুনগুনিয়া। ৮ বছরে ভয়াবহতা বেড়েছে প্রায় ৫ গুণ। শারীরিক ও আর্থিক ক্ষতির মুখে আক্রান্তরা। গবেষণা প্রতিবেদনের তথ্য। স্বাগত এখন সকালে। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমরা দুজন, আমি সুমাই রাত্রি এবং আমি আরিফুল ইসলাম সাহাব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে রাজধানীতে বিশাল সংবর্ধনা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে দলটি। এই উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানের মঞ্চ তৈরির কাজ শুরু হয়েছে ৩০০ ফিট এলাকায়। রোববার দুপুরে বিশ্ব রোড থেকে পূর্বাচলমুখী ৩০০ ফিট সড়কের একটি অংশ নিয়ে শুরু হয় মঞ্চ তৈরির কাজ। এই নির্মাণ কাজ দ্রুত শেষ করার জন্য কমিটির সদস্যরা দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন বলে জানিয়েছে বিএনপি নেতারা। বলছেন, তারেক রহমানের প্রত্যাবর্তনের জন্য দেশব্যাপী অধীর আগ্রহে অপেক্ষা করছেন। ২৫ ডিসেম্বর ঢাকায় নেমে বনানী কাকলী হয়ে ৩০০ ফিটে যাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেখানে বক্তব্য রাখবেন তিনি। ২৫ তারিখকে ঘিরে সারা বা ৬৪টা ডিস্ট্রিক্টের মানুষ আজকে ঢাকামুখী, তাকে রিসিভ করার জন্য। আজকে স্টেজের যে প্রস্তুতি দেখছেন, এটা কোনো প্রস্তুতি না। দেশের মানুষের যে প্রস্তুতি, মানসিক যে প্রস্তুতি, সেটা হলো বড় প্রস্তুতি। প্রায় ১৭ বছর পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচন করবেন বগুড়া ৬ আসন থেকে। তার আগমন উপলক্ষে উচ্ছ্বসিত বগুড়ার নেতাকর্মীরা। সাজানো হয়েছে বগুড়া শহরের রিয়াজ কাজী লেনের গ্রিন এস্টেট বাড়ি। বিস্তারিত জানাচ্ছেন মাজেদুর রহমান। দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরছেন। তার ফেরাকে কেন্দ্র করে সারা দেশের মতো উচ্ছ্বসিত বগুড়াবাসীও। দীর্ঘদিন পর প্রিয় নেতার আগমন ঘিরে বগুড়ায় চলছে নানা আয়োজন। এরই মধ্যে বগুড়া শহরে রিয়াজ কাজী লেনের গ্রিন এস্টেট বাড়িটি নতুন সাজে সজ্জিত করা হয়েছে। ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত বাড়িটি ২০০০ সালে সংস্কার করে গ্রিন এস্টেট হিসাবে গড়ে তোলেন তারেক রহমান। পরবর্তীতে ২০০১ থেকে ২০০৭ সাল পর্যন্ত রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য মাঝে মধ্যেই বাড়িটিতে অবস্থান করতেন তিনি। নেতাকর্মীরা মনে করছেন, নির্বাচনের প্রচার চালাতে এবং নেতাকর্মীদের দিক নির্দেশনা দিতে এবারও হয়তো এই বাড়িতে অবস্থান করবেন তিনি। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মস্থান বগুড়ার গাবতলী, যে আসন থেকে নির্বাচন করবেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, এবং বগুড়া সদর ৬ আসন থেকে নির্বাচন করবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাই নির্বাচনী প্রস্তুতিতে ব্যস্ত স্থানীয় নেতাকর্মীরা। তারেক রহমান দীর্ঘদিন পরে আমাদের প্রিয় নেতা, আমাদের সন্তান বগুড়াতে আসছে। সর্বোচ্চ বেশি সংখ্যক ভোট দিয়ে ওনাকে তারা তাদের জনপ্রতিনিধি নির্বাচন করতে চায়, এটাই তাদের আকাঙ্ক্ষা। আমরা তার জন্য জান প্রাণ দিয়ে আমরা এখনই ভোট চাচ্ছি। আমরা বিপুল ভোটে ওনাকে এখান থেকে নির্বাচিত করব। সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু জানান, নির্বাচনের আগে তারেক রহমান বগুড়ায় আসবেন। সে কারণে বাড়িটির সংস্কার করে বসবাসের উপযোগী করা হয়েছে। ওনার আগমনের খবর পাওয়া মাত্রই আমরা এটাকে ধোয়ামস্তে চলছে, কারণ এটা ওনার বাসা। উনি তো কতক্ষণ থাকবেন, কয় ঘন্টা থাকবেন তা জানি না, বাট উনি তো এখানে আসবেনই। উনি নির্বাচন করবেন, এখানে আসবেন, এখানেই থাকবেন, এখানে নির্বাচন করবেন। ২০০১ সালে তারেক রহমান বিএনপির প্রাথমিক সদস্য হন বগুড়ার গাবতলী থেকে। ২০০৮ সালে ১১ সেপ্টেম্বর 1-11 সরকারের সময় তারেক রহমানকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে পাঠানো হয়। আগামী ২৫ ডিসেম্বর তিনি দেশে ফিরছেন।
তাকে বরণ করে নিতে প্রস্তুত বগুড়াবাসীও। বিএনপির নেতাকর্মীরা মনে করছেন এই বাসা থেকে তিনি যে আসনটিতে নির্বাচন করছেন তার দিক নির্দেশনা দিবেন এখান থেকেই। বগুড়ার সূত্রাপুরের গ্রিন স্টেট থেকে মাজিদুর রহমান এখন। কুমিল্লার দেবিদ্বার উপজেলায় আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক দলের 2 শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। রোববার সন্ধ্যায় বিএনপির প্রার্থী ও সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সির পক্ষে স্লোগান দিতে দিতে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন তারা। বিএনপিতে যোগদানকারীদের নেতৃত্ব দেন দেবিদ্বার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি আলম হাজারী। নবগত নেতাকর্মীদের ফুলের মালা দিয়ে শুভেচ্ছা জানান বিএনপির প্রার্থী। এ সময় উপস্থিত নেতারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপির আন্দোলনে শরিক হয়ে তারা সক্রিয় ভূমিকা রাখতে চান। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসুর জিএস সহ শিক্ষার্থীদের একাংশের দাবির মুখে পদত্যাগ করেছেন আওয়ামীপন্থী 6 ডিন। রোববার সন্ধ্যায় উপাচার্যের বাসভবনে দীর্ঘ বৈঠক শেষে ওই 6 ডিনকে পদত্যাগের কথা জানান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার। দায়িত্বে থাকতে অপারগতা প্রকাশ করে উপাচার্যকে 6 অনুষদের ডিনরা চিঠি দিয়েছেন বলেও জানানো হয়। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। গণ অভ্যুত্থানের 1 বছর না পেরোতেই ক্যাম্পাসে আওয়ামীপন্থী শিক্ষকরা জুলাই আন্দোলনকে নানানভাবে হালকা করছেন বলে অভিযোগ রাকসু জিএস সালাউদ্দিন আম্মারের। তার অভিযোগ, আওয়ামীপন্থী শিক্ষকরা জুলাই যোদ্ধাদের ক্লাসে উপস্থিতি, নাম্বার কম দেয়া সহ নানানভাবে হেনস্থা করছেন। প্রত্যেকটা আওয়ামীপন্থী শিক্ষকের ক্লাসে আমরা এখন বলতেছি যে এবারে ক্লাস নিলে কি হবে, ক্লাস নিলে যেটা হবে এটা ক্লিয়ারলি আমি বলি আপনাদের। একটা ক্লাসে 90 জন বা 100 জন শিক্ষার্থী ক্লাস করে, ওই 100 জনকে যেভাবে ব্রেইন ওয়াশ করা হয়, এই জুলাইয়ের এগেইনস্টে যেভাবে বলা হয় বা হাদি ভাইয়ের মৃত্যুটাকে যেভাবে হালকাভাবে প্রেজেন্ট করা হয়, তারা সেইভাবেই টোটালটাই ওই 150 জন এবার আলাপে আলাপে 1,500 মানুষের কাছে পৌঁছে গেছে। এমন অভিযোগের মধ্যেই গেল 17 ডিসেম্বর মেয়াদ শেষ হওয়া 6 আওয়ামীপন্থী ডিনের মেয়াদ বাড়ায় রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে রোববারের মধ্যে ওই 6 ডিনকে অপসারণের আলটিমেটাম দেন জিএস আম্মার। ছাত্রদলের ভাইদের সাথে তালিকাও মিলা আপনারা অ্যাকশন নেবেন। এবং পূর্ব ঘোষণা অনুযায়ী রোববার সকালে 6 ডিনের পদত্যাগপত্র নিজেই লিখে আনেন সালাউদ্দিন আম্মার। পরে প্রত্যেক ডিনকে ফোন করে তাদের পদত্যাগপত্র সম্পর্কে জানান তিনি। এ সময় ডিনরা আর দায়িত্বে থাকবেন না বলে উপাচার্যকে জানান তারা। এরপরই ক্যাম্পাসের 4র্থ বিজ্ঞান ভবন, সৈয়দ ইসলাম হোসেন সিরাজি ভবন সহ বিভিন্ন দফতরে যান সালাউদ্দিন আম্মার। পরে শিক্ষার্থীদের একাংশকে নিয়ে ডিনদের অপসারণের দাবিতে ডিনস কমপ্লেক্স, রেজিস্ট্রার, উপাচার্য ও উপ উপাচার্যের কক্ষে তালা দেন তিনি। এ সময় শিক্ষার্থীদের দাবির মুখে দুপুর 3:30টার দিকে উপ উপাচার্য, রেজিস্ট্রার সহ প্রশাসনের কর্মকর্তারা করণীয় নিয়ে উপাচার্যের সভাকক্ষে বৈঠকে বসে। এতে সিদ্ধান্ত হয় সন্ধ্যায় 6 ডিনকে নিয়ে জরুরি বৈঠকে বসবেন উপাচার্য। পরে সন্ধ্যা 6:30টায় একে একে গাড়িতে করে উপাচার্যের বাসভবনে আসেন 6 ডিন। বৈঠক শেষে বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে অর্পিত অতিরিক্ত দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করে লিখিত দিয়েছেন তারা। 6 জনই আসছিলেন এবং তাদের সঙ্গে একটা ফলপ্রসূ আলোচনা আমাদের হয়েছে। তারা নিজেরাই মনে করছিলেন যে এই বিদ্যমান এই পরিস্থিতিতে তারা অপারগতা প্রকাশ করছিলেন। এখন রাজশাহী। বিদেশি ঋণের ফাঁদে আটকে যাচ্ছে বাংলাদেশ। এরই মধ্যে সরকারের ঋণ ছাড়িয়েছে 21 লাখ কোটি টাকা। এমন পরিস্থিতিতে ঋণ ও সুদ পরিশোধ করতে হচ্ছে সরকারকে। এজন্য দীর্ঘদিন ধরে রাজস্ব আয়ের দুর্বলতা এবং উচ্চাভিলাষী উন্নয়ন ব্যয়কে দুষছেন অর্থনীতিবিদরা। সংকট কাটাতে ঋণ ব্যবস্থাপনা শৃঙ্খলার মধ্যে আনার পাশাপাশি অভ্যন্তরীণ আয় বাড়ানোর পরামর্শ দেন তারা। বিস্তারিত নাইম কামালের বিশেষ প্রতিবেদনে। অস্থিতিশীল রাজনৈতিক পরিবেশ, অর্থনৈতিক সংকট, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সহ নানা কারণে গতি ফিরছে না ব্যবসা বাণিজ্যে। ফলে স্বাভাবিকভাবেই কমছে রাজস্ব আয়। এমন পরিস্থিতিতে রাষ্ট্র পরিচালনায় ঋণ নির্ভর হয়ে পড়ছে সরকার। শঙ্কার বিষয় হচ্ছে, সরকার যে ঋণ নিচ্ছে তার বড় অংশই যাচ্ছে পুরনো ঋণ ও সুদ পরিশোধে। বিশ্বব্যাংকের ইন্টারন্যাশনাল ডেট রিপোর্ট 2025-এর তথ্য বলছে, গেল বছর শেষে বাংলাদেশের বৈদেশিক ঋণ দাঁড়িয়েছে প্রায় $10.5 কোটি। 5 বছর আগে এর পরিমাণ ছিল $7,355 কোটি। তথ্য বিশ্লেষণে দেখা যায় 5 বছরের ব্যবধানে ঋণ বেড়েছে 42%।
সম্প্রতি প্রকাশিত অর্থ বিভাগের ঋণ বুলেটিনে বলা হয়েছে, দেশি বিদেশি মিলিয়ে প্রথমবারের মতো সরকারি ঋণ দাঁড়িয়েছে 21 লাখ কোটি টাকার উপরে, যা গেল বছরের 18.89 ট্রিলিয়নের চেয়ে প্রায় 14% বেশি। এ অর্থনীতিবিদ বলছেন, দীর্ঘদিন ধরে রাজস্ব আয়ের দুর্বলতা এবং উচ্চাভিলাষী উন্নয়ন ব্যয়ে বেড়েছে ঋণ। আমাদের অভ্যন্তরীণ যে আমরা রেভিনিউ কালেক্ট করি, রাজস্ব যেটা আহরণ করি, এটার পুরোটাই কিন্তু আমাদের চলে যায় রাজস্ব ব্যয়। উন্নয়ন ব্যয় যেটা আছে, আমাদের বার্ষিক উন্নয়ন কর্মসূচি যেটা আমরা এডিপি বলি, এর পুরোটাই কিন্তু হয়ে যাচ্ছে হলো ঋণ নির্ভর। যদি আমাদের অভ্যন্তরীণ সঞ্চয় আরও বাড়াতে পারতাম, তাহলে রাজস্ব ব্যয় করেও আমাদের কিছু উদ্বৃত্ত থাকতো। সেই উদ্বৃত্তটা আমরা তখন আমাদের উন্নয়ন কর্মকাণ্ডে দিতে পারতাম, তাহলে কিন্তু ঋণ আমার কম নিতে হতো। ঋণ নিয়ে যে সংকট তৈরি হয়েছে তা মূলত ছাত্র জনতার অভ্যুত্থানে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ সরকারের উচ্চাভিলাষী নানা প্রকল্পের কারণে। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, ঋণের বিষয়ে আগের চেয়ে কঠিন শর্ত দিচ্ছে উন্নয়ন সহযোগীরা, ফলে ঋণের সুদ ও আসল পরিশোধের ক্ষেত্রে বোঝা বাড়ছে। বাংলাদেশের যে ঋণ চুক্তিটা, সেই ঋণ চুক্তিতে কিন্তু আসলে ঋণ প্রদানকারী দেশগুলা আপনার যেটা হয় তদারকি করে, তারা ফিজিবিলিটি স্টাডি করে, তারা পরামর্শক হিসেবে কাজ করে, তারা চিফ ইঞ্জিনিয়ার হিসেবে থাকেন এবং তারা আপনার ঠিকাদার হিসেবেও কাজ করেন। কিন্তু অন্য অন্য দেশে কিন্তু ঋণ চুক্তিতে এই ধরনের সুযোগ কিন্তু নাই। এই জন্য ঋণ কর্মসূচির ভিতরে যে প্রকল্পগুলো করা হয়, সেই প্রকল্পগুলোর খরচ অত্যধিক পরিমাণে বেড়ে যায়। এডিবির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের বৈদেশিক ঋণ বৃদ্ধির হার সবচেয়ে দ্রুত, যেখানে সরকার ও সরকারি গ্যারান্টিযুক্ত ঋণ 13 বছরে বেড়েছে 3 গুণের বেশি। দিন যত যাচ্ছে ততই বৈদেশিক ঋণের ফাঁদে পড়ার শঙ্কা বাড়ছে সরকারের। এমন পরিস্থিতিতে ঋণ ব্যবস্থাপনাকে শৃঙ্খলাবদ্ধ করার পাশাপাশি অভ্যন্তরীণ রাজস্ব বাড়ানোর পরামর্শ দিচ্ছেন অর্থনীতি বিশ্লেষকরা। এছাড়া রপ্তানি আয় বাড়াতে রপ্তানি পণ্যের বৈচিত্র্যকরণের পরামর্শ তাদের। নাইম কামাল, এখন, ঢাকা। নিঃস্ব হয়ে দেশে ফেরত আসা অসংখ্য প্রবাসের ভাগ্য বদলে দিয়েছে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের রেস প্রকল্প। 2023 সালে শুরু করা এই প্রকল্পে নিবন্ধন করেছেন প্রবাস ফেরত 2.25 লাখ কর্মী। ইতিমধ্যে তাদের প্রণোদনা দেওয়া হয়েছে 304 কোটি টাকা। প্রকল্পের আওতায় প্রশিক্ষণ গ্রহণ শেষে অনেকে নতুন করে কর্মসংস্থানে ফিরেছেন। কেউ গড়ে তুলেছেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান, কেউ বা কৃষি খামার, আবার গবাদি পশু পালন কিংবা উদ্যোক্তাও হয়েছেন কেউ কেউ। অভিবাসন সংশ্লিষ্টরা এই কর্মসূচির প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার তাগিদ দিয়েছেন। বিস্তারিত জানাচ্ছেন কামরুল হাসান জনি। চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দন মল্লিক 15 বছর ছিলেন সংযুক্ত আরব আমিরাত। 2023 সালে কোম্পানি ছাঁটাই করে দেশে পাঠালে প্রবাসে অর্জিত সঞ্চয় দ্রুত ফুরিয়ে যায়। অনিশ্চিত সময়ে তার জীবনে আলো হয়ে আসে প্রবাসী কল্যাণের রেস প্রকল্প। এই প্রকল্পে নিবন্ধন করে ওরিয়েন্টেশন ও কাউন্সেলিংয়ে অংশ নেন। ফার্মেসি খুলতে তাকে দেয়া হয় প্রণোদনার 13,500 টাকা। আমার ফেরত আসা ট্রেন টিকিট, তারপরে টার্মিনেট পেপার, পাসপোর্ট, এভরিথিং আমাকে অবশ্য জব করছি, বিস্তারিত দেখানোর পরে তো আমি বলতেছি ঠিক আছে আপনি আমাদের অফিসে আসেন। সৌদি ফেরত খুলনার শাহনারা আক্তার ও কুষ্টিয়ার মেয়ে বর্ণার গল্প ও চন্দন মল্লিকের মতো দালাল ধরে সৌদি আরব যান। একদিকে 2 মাস কাজ করে বেতন না পাওয়ার আক্ষেপ, অন্যদিকে মারধর ও খাবার বন্ধ করে দেওয়ার মতো নির্যাতনের শিকার হয়ে ফিরে আসেন দেশে। একজন দেন পার্লার, আরেকজন মুদি দোকান। তারা একটা পরিকল্পনা দেয়, ব্যবসায় পরিকল্পনা দেয়, আমি কিছু করতে পারবো। পরবর্তীতে আমি সেই পরিকল্পনায়, আমার তো আগে দোকানপাট ছিল না, কোনো কাজেরই ছিল না, সেই পরিকল্পনায় আমার সিদ্ধান্ত নিলাম যে এই জায়গা আমার ঘরের সামনে জায়গা আছে, এই ঘরের সামনে আমি দোকান দেবো। চাই যে ওনারা আমাদের একটু হেল্প করুক, আরও ভালোভাবে করুক, ব্যাংকের সাথে একটু করুক, যাতে আমরা কম মিশে লোন নিতে পারি, দোকানটা আরও বড় করতে পারি। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অধীনে প্রবাস ফেরত অভিবাসী কর্মীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির জন্য এই প্রকল্প শুরু করা হয় 2023 সালে। দেশব্যাপী 35টি প্রবাসী কল্যাণ সেন্টারে এই প্রকল্পের কার্যক্রম পরিচালিত হচ্ছে। বিভিন্ন সেবাদান প্রতিষ্ঠান আছে, সেগুলি সরকারিও আছে, এনজিও আছে, বেসরকারি আছে। যেসব কর্মীরা আমাদের কাছে আসে তাদের নিড অনুযায়ী আমরা আবার তাদের সেই সেবাগুলি নেওয়ার জন্য ওইসব প্রতিষ্ঠানে আমরা রেফার করি।
2015 সালের পর দেশে ফেরা কর্মীরা এই প্রকল্পে নিবন্ধনের সুযোগ পাচ্ছেন। নিবন্ধন, ওরিয়েন্টেশন ও কাউন্সেলিং প্রদানের পর প্রত্যেক কর্মীকে দেওয়া হচ্ছে এককালীন প্রণোদনা। ইতোমধ্যে প্রণোদনায় খরচ হয়েছে 304 কোটি টাকার বেশি। প্রকল্পে সুবিধা গ্রহণের জন্য মোট নিবন্ধন করেছেন 2,25,293 জন। সর্বোচ্চ সুবিধাভোগী চট্টগ্রাম, ঢাকা ও রাজশাহী বিভাগের। এর মধ্যে মন্ত্রণালয়ের ফলো আপে আছেন 2 লাখের বেশি কর্মী, তবে মারা গেছেন তাদের 70 জন। অতিরিক্ত 53,000 কর্মীকে প্রকল্প সুবিধায় অন্তর্ভুক্ত করা সহ বর্তমানে এই প্রকল্পের আওতায় চলমান রয়েছে প্রত্যাগত কর্মীদের মনোসামাজিক ও অর্থনৈতিক পরামর্শ প্রদান, কারিগরি ও আর্থিক প্রতিষ্ঠানের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর ও কর্মীদের প্রশিক্ষণ প্রদানের কার্যক্রম। জেলা, উপজেলা ওয়াইজ তার মোবাইল নাম্বার, তার ঠিকানা, সে কোথায় কি অবস্থায় আছে, কতটুকু ভালো অবস্থায় আছে, আগে কি ছিল, এখন কি অবস্থায় আছে, তার যে পরিবর্তনটা, এটা পজিটিভলি আমাদের কাছে পুরো ডকুমেন্টেড করা আছে। বিষয়টা হচ্ছে যে প্রকল্প ভিত্তিক না করে এই কর্মসূচিকে সরকারিভাবে স্থায়ী রূপ দেয়া গেলে প্রবাস ফেরত আরও বেশি কর্মী সুফল পাবেন। এটাকে যদি সরকারের জায়গা থেকে একটা স্থায়ী প্রকল্প হিসেবে বিবেচনা করা হয়, তাহলে ধীরে ধীরে আসলে এই কভারেজগুলো বাড়বে এবং প্রত্যেকটা মাইগ্রেন্ট ওয়ার্কার যেন এখানে তার প্রয়োজন অনুযায়ী যে সহযোগিতা দরকার সেটা যেন পায়, সেই জায়গাটা নিশ্চিত করতে হবে। চলতি অর্থ বছরে আরও 20,000 কর্মীকে বিশেষ প্রশিক্ষণ দিয়ে দেশে বিদেশে কর্মসংস্থান, উদ্যোক্তা সৃষ্টি ও পুনরায় বিদেশে পাঠাতে দক্ষ করা হবে। কামরুল হাসান জনি, এখন, ঢাকা। জেকে বসেছে শীত। সকাল থেকে মৃদু বাতাস আর ঘন কুয়াশায় ঢাকা জনজীবন। সূর্যের আলোর দেখা না মেলায় কয়েক জেলায় বেড়েছে শীতের তীব্রতা। এতে ভোগান্তিতে ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষ। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন মেজবা উদ্দিন পলাশ। পলাশ, কুষ্টিয়ায় শীতের তীব্রতা কেমন, বিস্তারিত জানাবেন। প্রতিনিয়তই কিন্তু তাপমাত্রা সেটি কিন্তু তাপমাত্রা কমছে এবং আজকে জেলার তাপমাত্রা 14.0 যে সেন্টিমিটার এবং মূলত আসলে তাপমাত্রা কমার কারণেই কিন্তু যে শীতের যে তীব্রতা এটি আসলে বেড়েছে এবং গেল দুদিনে কিন্তু এই জেলায় সূর্যের আলোর দেখা মেলেনি। এ নিয়ে কিন্তু সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন যে নিম্ন আয়ের মানুষ এবং খেটে খাওয়া মানুষ এবং এতে কিন্তু তাদের যে কর্মক্ষেত্র, সেই কর্মক্ষেত্রে তারা যেতে পারছেন না। একদিকে অর্থ কষ্ট, অন্যদিকে তাদের কর্মক্ষেত্রে গিয়েও কিন্তু তারা বিভিন্ন যে সমস্যায় আসলে পড়ছেন শীতের কারণে। তবে এতেই কিন্তু তাদের যে দুর্বিষহ জীবন আসলে তারা কাটাচ্ছেন। একটু বলে রাখি যে এখন পর্যন্ত কুষ্টিয়ায় শীতের যে তীব্রতা বাড়লেও কিন্তু এখন পর্যন্ত কুষ্টিয়ায় যে শীতবস্ত্র যে বিতরণ সেটি কিন্তু শুরু হয়নি। আমি এই নিয়ে কথা বলেছি জেলা প্রশাসন সহ যে সংশ্লিষ্টদের সাথে। তারা বলছেন যে খুব দ্রুত সময়ের মধ্যে কিন্তু যে শীতবস্ত্র সেটি কিন্তু আসলে বিতরণ যে কার্যক্রম সেটি আসলে শুরু হবে। এবং আরেকটু বলে রাখি যে শীতকে কেন্দ্র করে কিন্তু আমরা দেখেছি যে জেলায় যে শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সী মানুষ কিন্তু তারা যে নানা রোগে কিন্তু তারা আক্রান্ত হচ্ছে এবং তারা হাসপাতালে ভর্তি হচ্ছেন এবং হাসপাতালে চিকিৎসকরা কিন্তু তাদের যে বাড়তি রোগীর কারণে কিন্তু চিকিৎসা দিতেও কিন্তু হিমশিম খাচ্ছেন। এবং শীতের তীব্রতার যে বিষয়টি এবং দেখছেন যে যানবাহন যে বিষয়টি, যানবাহনের যে সড়কে যে যানবাহন চলছে এটিও কিন্তু লাইট জ্বালিয়েই তারা কিন্তু এই চলাচল করছেন। এতেও কিন্তু তারা বেশ ভোগান্তি পোয়াচ্ছেন। এছাড়াও যে শীত নিবারণের জন্য কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন পাড়া মহল্লায় বিভিন্ন অলিগলিতে কিন্তু দেখেছি যে খড়কুটি জ্বালিয়ে কিন্তু তারা শীত নিবারণের চেষ্টা করছেন। এবং শীতের যে মূলত আসলে কুষ্টিয়া আসলে যে দেশের যে শীতের সবচেয়ে বেশি শীত পড়ে কিন্তু চুয়াডাঙ্গা, সেই চুয়াডাঙ্গার পার্শ্ববর্তী জেলা হওয়ার কারণে কিন্তু আরও শীতের যে তীব্রতা সেটি আসলে বাড়ছে এবং এতে যে জনদুর্ভোগ কিন্তু সেটি আসলে বেড়েছে। এছাড়াও যে আমি কথা বলেছি রিক্সা চালক, তারা বলছেন যে এতে কিন্তু তাদের যে কর্মক্ষেত্রে গিয়ে ভোগান্তি বেড়ে চলেছে। এই ছিল আমার কাছে কুষ্টিয়া থেকে শাহ। কুষ্টিয়ায় শীতের তীব্রতার বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী মেজবা উদ্দিন পলাশ। এখন সকালে নিচ্ছে একটা বিরতি, ফিরছে একটু পর।
দিল্লিতে বাংলাদেশ দূতাবাসের নিরাপত্তা নিশ্চিতে ভারত ব্যর্থ হয়েছে, যা কূটনৈতিক শিষ্টাচারের লঙ্ঘন বলেও মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। একজন ব্যক্তির হত্যার ঘটনা কেন সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তাহীনতার কারণ হবে সে ব্যাপারেও প্রশ্ন তোলেন তিনি। এদিকে সংখ্যালঘু ইস্যুতে ভারতের বক্তব্য প্রত্যাখ্যান করেছে মন্ত্রণালয়। ব্যাকটে জানাচ্ছেন আজহার লিমন। ভারতের নয়াদিল্লির সংরক্ষিত বনাঞ্চলের উপকণ্ঠে সর্দার প্যাটেল মার্গ থেকে বিস্তৃত এলাকা জুড়ে ডিপ্লোম্যাটিক এনক্লেভ বা কূটনীতিপাড়া। এর রাধাকৃষ্ণ সড়কে অবস্থিত দিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশন, যার চারপাশে উজবেকিস্তান, ডেনমার্ক, ভিয়েতনাম, গ্রিস সহ বিভিন্ন দেশের দূতাবাস। সংবাদ মাধ্যমে প্রকাশিত অখণ্ড হিন্দু রাষ্ট্র সেনা নামে হিন্দুত্ববাদী সংগঠনের এই বিক্ষোভটি হয় শনিবার রাতে বাংলাদেশ দূতাবাসের সামনে কূটনৈতিক এলাকার ভেতরে। এ নিয়ে শুরু হয় আলোচনা সমালোচনা। প্রেস নোটে নয়াদিল্লি লিখেছে, 20 থেকে 25 জন যুবকের এই স্লোগান ছিল কার্যত ময়মনসিংহে দীপুচন্দ্র দাস নামে এক হিন্দু যুবকের হত্যার সাধারণ একটি প্রতিবাদ, যা পুলিশ কয়েক মিনিটেই সরিয়ে দেয়। বাংলাদেশি গণমাধ্যম এ নিয়ে সঠিক সংবাদ প্রচার করছে না বলেও উল্লেখ করা হয় ওই প্রেস নোটে। বিকেলে এই ইস্যুতে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, যতটা সহজভাবে ভারতীয় কর্তৃপক্ষ প্রেস নোট দিয়েছে, পরিস্থিতি আসলে তেমন নয়, বরং যা হয়েছে তা কূটনৈতিক শিষ্টাচারের লঙ্ঘন। হিন্দু চরমপন্থী সংগঠনের 25 বা 30 জনের একটা দল এত দূর পর্যন্ত আসতে পারবে কেন একটা স্যানিটাইজড এলাকার মধ্যে? তার মানে তাদেরকে আসতে দেওয়া হয়েছে। আমাদের পত্রপত্রিকায় যে রিপোর্টটা আসছে সেটাকে যে তারা বলছে যে মিসলিডিং, এটাও সত্য না। আমাদের পত্রপত্রিকায় মোটামুটি সঠিক রিপোর্টই এসছে, যেটুকু আমরা তথ্য পেয়েছি। আমার কাছে প্রমাণ নেই যে তাকে হত্যার হুমকি দিয়েছে, কিন্তু আমরা এটাও শুনেছি যে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। ভারতীয় প্রেস নোটে যে কথা বলা হয়েছে এটা সম্পূর্ণভাবে আমরা প্রত্যাখ্যান করি। বাংলাদেশের একজন নাগরিকের হত্যার ঘটনার সঙ্গে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তাহীনতার ইস্যু টেনে আনায় ভারতের সমালোচনা করেন পররাষ্ট্র উপদেষ্টা। তিনি বাংলাদেশের নাগরিক যাকে হত্যা করা হয়েছে এবং অবিলম্বে বাংলাদেশের ব্যাপারে অ্যাকশন নিয়েছে। ইতিমধ্যে আপনারা জানেন যে বেশ কিছু অ্যারেস্ট করা হয়েছে। প্রত্যেক দেশের দায়িত্ব হচ্ছে সেক্ষেত্রে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া। বাংলাদেশ নিচ্ছে, অন্যদেরও উচিত সেরকম ব্যবস্থা নেওয়া। কাজেই এটা গ্রহণযোগ্য না যেভাবে এটাকে উপস্থাপন করা হয়েছে। 1 বছর আগে ভারতের আগরতলায় অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা ও ভাঙচুর চালায় হিন্দু সংঘর্ষ সমিতির সমর্থকেরা, যদিও এ নিয়ে পরবর্তীতে দুঃখ প্রকাশ করে দিল্লি। আজহার লিমন, এখন ঢাকা। চট্টগ্রামের চিকনগুনিয়ায় শুধু শারীরিক ক্ষতি নয়, গড়ে প্রায় 12,000 টাকার আর্থিক ক্ষতির মুখোমুখি হচ্ছেন আক্রান্ত রোগীরা। এসব রোগী 3 মাস তীব্র ব্যথায় ভুগছেন, কর্মক্ষেত্রে যেতে পারছেন না 7-8 দিন। এমনকি এ রোগে চাকুরি হারাচ্ছেন কেউ কেউ। সম্প্রতি প্রায় 2,800 রোগীর ওপর করা 20 গবেষকের এক প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। গবেষণায় দেখা যায়, নগরীতে গত 8 বছরে চিকনগুনিয়ায় ভয়াবহতা বেড়েছে প্রায় 5 গুণ। চট্টগ্রাম থেকে হুসাইন জিয়াদের প্রতিবেদনে বিস্তারিত। চট্টগ্রামে চিকনগুনিয়া ও ডেঙ্গুর উপর বৃহৎ এক গবেষণার প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। গবেষণায় উঠে আসে বন্দরনগরীতে চিকনগুনিয়া ও ডেঙ্গুর ভয়াবহতা। 20 জন গবেষক চট্টগ্রামে মোট 2,800 রোগীর উপর 4 মাস ধরে এই গবেষণা পরিচালনা করেন, যা দেশের ইতিহাসে চিকুনগুনিয়ার উপর পরিচালিত সবচেয়ে বৃহৎ গবেষণা ও জিনোম সিকোয়েন্স আর আর্থিক ক্ষতির উপর পরিচালিত প্রথম গবেষণা বলে দাবি চিকিৎসকদের। এতে দেখা যায় 2017 সালের তুলনায় চট্টগ্রামে চিকুনগুনিয়া বেড়েছে প্রায় 5 গুণ। 2025 সালে আক্রান্ত হয়েছে 3,500 জন। এই আক্রান্ত রোগীর প্রায় 80% শহরের বাসিন্দা, বাকি মাত্র 20% গ্রামের। এর মধ্যে নগরীর কোতোয়ালি, ডবলমুরিং, পাঁচলাই সহ বেশ কিছু এলাকা হটস্পট হিসাবে চিহ্নিত হয়েছে। উপজেলার মধ্যে রেড জোন সীতাকুণ্ড। গবেষণায় ভয়াবহ চিত্র উঠে আসে চিকনগুনিয়া রোগীদের দীর্ঘমেয়াদে শরীর ব্যথা ও আর্থিক ক্ষতির। প্রায় 100% রোগী জ্বরের পর গোড়ালি ও হাঁটুতে তীব্র ব্যথায় ভোগেন, যার মেয়াদ 3 মাস পর্যন্ত। প্রতিজন রোগী গড়ে 7 থেকে 8 দিন কর্মক্ষেত্রে অনুপস্থিত থাকেন, কেউ কেউ চাকরিও হারিয়েছেন। এছাড়া গড়ে চিকিৎসা ব্যয় 12,000 টাকা, যা মধ্য ও নিম্ন আয়ের মানুষের জন্য বড় ধরনের চাপ। শুধুমাত্র শারীরিক জটিলতা নিয়েই গবেষণা করিনি,
একই সাথে আমরা দেখেছি যে একজন মানুষ চিকুনগুনিয়াতে আক্রান্ত হওয়ার পরে তাদের যে দীর্ঘমেয়াদী যে সমস্যাটা হচ্ছে, একই সাথে তাদের যে অর্থনৈতিক ক্ষতি এবং যেটা দেশ এবং সমাজের উপর যে ফিনান্সিয়াল যে বার্ডেনটা, সেটা নিয়েও আমরা একটু দেখার চেষ্টা করেছি। গবেষণায় উঠে আসে চিকনগুনিয়ার ভাইরাস প্রকরণের অর্ধশতাধিক জিনগত পরিবর্তন হয়েছে চট্টগ্রামে, যাকে ভয়ঙ্কর বলছেন গবেষকরা। এছাড়া রোগ নির্ণয়ে দুর্বলতা, বাড়ির আশেপাশে জমাটবদ্ধ পানি বা আবর্জনা পরিষ্কারে সাধারণ মানুষের সচেতনতার অভাব এ রোগকে আরও আক্রমণাত্মক করেছে দাবি গবেষকদের। আমরা একটা প্রশ্ন দিয়েছিলাম যে আপনার বাড়ির আশেপাশে আবর্জনা আপনি উল্টে দেন বা পরিষ্কার করেন, অথবা টায়ার দেখলে ওখানে মশার লার্ভা খুঁজে পেয়েছেন কিনা বা এটা দেখেছেন কিনা। এবারে এই কোশ্চেনে দেখলাম যে 75% মানুষ এটা নিয়ে আসলে অবগত না, বা এটা নিয়ে কোনো রকমের তাদের চিন্তা নেই যে এটা বাড়ির সামনে আবর্জনাগুলো পরিষ্কার করতে হবে। গবেষণায় দেখা যায় নগরীতে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ও মৃত্যুহার কমেছে। তবে একই মশা ডেঙ্গু ও চিকুনগুনিয়ার জন্য দায়ী হলেও একটি কমলে আরেকটি কেন বাড়ল সে প্রশ্ন খোঁজার পরামর্শ মেয়রের। এ সময় মেয়র অভিযোগ করেন, দেশে ভালো গবেষণা হলেও শুধুমাত্র ব্যক্তিগত ক্যারিয়ার ও নামকরা জার্নালে প্রকাশের জন্য করেন গবেষকরা। সরকারের সাথে সংযোগ না থাকায় মাঠ পর্যায়ে গবেষণার সুপারিশ বাস্তবায়ন হয় না, যেটি বড় চ্যালেঞ্জ। এইখানে আমাদের হিস্ট্রি ইজ ভেরি ইম্পর্টেন্ট এবং ইনভেস্টিগেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা পানিশমেন্টের আওতায় আনা। ইতিমধ্যে ডেঙ্গিতে আমরা একটা সফলতা লাভ করেছি এই জন্য যে আমরা কিন্তু এইবার কিন্তু প্রচুর পানিশমেন্ট আমরা দিয়েছি। যে বাসার ছাদে এডিস মশার লার্ভা পাওয়া গেছে তাদেরকে আমরা জরিমানা করেছি। গবেষণায় দেখা যায় নগরীর প্রায় 70% মানুষ বসতি বা দোকানপাটের পাশে জমে থাকা আবর্জনা বা জমাটবদ্ধ পানি নিজ উদ্যোগে পরিষ্কার করার প্রয়োজনীয়তা উপলব্ধি করেন না। হুসাইন জিয়াদ, এখন চট্টগ্রাম। কুষ্টিয়ায় বেড়েছে ঠান্ডাজনিত রোগ। শুষ্ক আবহাওয়া আর ঠান্ডা বাতাসের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বায়ু দূষণও। শিশুসহ সব বয়সী মানুষ আক্রান্ত হচ্ছেন নিউমোনিয়া, শ্বাসকষ্ট ও জ্বরে। বাড়তি রোগের চাপে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের প্রায় সব ওয়ার্ডেই দেখা দিয়েছে শয্যা সংকট। আব্দুল আলিমের ক্যামেরায় আরও জানাচ্ছেন মেজবাউদ্দিন পলাশ। পৌষের শুরুতেই কুষ্টিয়ায় শীতের তীব্রতা। কনকনে ঠান্ডায় ভোরের কুয়াশা ভেদ করে সূর্যের দেখা মিললেও কমছে না শীত। একই সঙ্গে শুষ্ক আবহাওয়া ও ঠান্ডা বাতাসের কারণে বেড়েছে ধুলাবালির পরিমাণ। শীতের দাপট আর বায়ু দূষণের প্রভাবে আশঙ্কাজনকভাবে বাড়ছে ঠান্ডাজনিত রোগী। সবচেয়ে বেশি ভোগান্তিতে শিশুরা। শুধু শিশু ওয়ার্ড নয়, মেডিসিন সহ অন্যান্য ওয়ার্ডেও বেড়েছে রোগীর ভিড়। বাবুর ডায়রিয়া, ঠান্ডা, কাশি, এর জন্য বাবুকে হাসপাতালে নিয়ে আসছি। বাবু এখন অনেকটাই ভালো আছে। ঠান্ডা, কাশি, ডাবল নিউমোনিয়া হয়েছে। আমরা 3 দিন ধরে এখানে আছি। অনেক রোগীর চাপ এখানে রোগীর প্রচুর চাপ। চিকিৎসা ভালোই হচ্ছে, কিন্তু কিছুটা নোংরা। হাসপাতালে চিকিৎসা নিতে এসে নতুন ঝুঁকিতে পড়েছেন সেবা প্রত্যাশীরা। হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে বেডের নিচে তেলাপোকা ও ছারপোকার উপদ্রব, ছড়িয়ে ছিটিয়ে থাকা ময়লা আবর্জনায় অস্বাস্থ্যকর পরিবেশ। দ্রুত পরিষ্কার পরিচ্ছন্নতা ও কার্যকর ব্যবস্থা না নিলে জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছেন ভুক্তভোগীরা। এখানে অনেক তেলাপোকা, মনে করেন খাবারের ভিতরে যাচ্ছে, বাচ্চাদের বিছানায় হেঁটে বেড়াচ্ছে। তেলাপোকার কারণে তো আরো অসুস্থ রোগ আরো বেশি হচ্ছে। একটা বাচ্চার কানে যদি ঢোকে, বাচ্চা তো আমরা সুস্থ রাখতে পারবো না, বাচ্চা বলতেও তো পারে না। দুশ্চিন্তা আছে যে দেখা যাচ্ছে ঠান্ডা সারাতে এসে এখন না ডায়রিয়া হয়ে যায় যে অবস্থা। এইগুলোর জন্য একটা দ্রুত ব্যবস্থা নেওয়ার দরকার। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, শয্যা ও জনবল সংকট থাকলেও সেবা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করছেন তারা। পাশাপাশি হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিতে দ্রুতই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও আশ্বাস তাদের। ম্যানপাওয়ার সংকট, লোকবলের জনবলের সংকট, সিস্টার সংকট, ডাক্তার সংকট, সব মিলাই আমাদের জন্য খুবই কঠিন হয়ে যাচ্ছে। ওয়ার্ডের বেডগুলোতে কিছু ময়লা আবর্জনা আমরা আগেও রিপোর্ট পেয়েছি, রোগীরা এসে কমপ্লেন করছে। কনসার্নে নিলাম আমরা এই ব্যাপারে, সিস্টারদের সাথে, ইনচার্জদের সাথে কথা বলবো এবং ইনশাল্লাহ আরও ব্যাপারটা যাতে আরও স্বাস্থ্যকর হয় আমি এটা খেয়াল রাখবো। ঠান্ডা ও বায়ুদূষণজনিত এই বাড়তি রোগীর চাপ সামাল দিতে হাসপাতালের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি বাড়াতে হবে জনসচেতনতা, এমনটাই বলছেন চিকিৎসক ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা। শামসুল আরেফিন, এখন কুষ্টিয়া। ভারতে অবৈধ অভিবাসী ইস্যুতে মুখোমুখি অবস্থানে বিজেপি ও কংগ্রেস। আসামে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের ঠাঁই দিয়েছে কংগ্রেস। রোববার রাজ্যটিতে এক জনসভায় এমন অভিযোগ করেন ভারতের
প্রধানমন্ত্রী। এর প্রতিক্রিয়ায় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে জানান, নিজেদের ব্যর্থতা লুকাতে বিরোধী দলের উপর দায় চাপাচ্ছে বিজেপি। বিস্তারিত অর্ণব প্রসাদের প্রতিবেদনে। দরজায় কড়া নাড়ছে ভারতের আসাম ও পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন। 2026-এর শুরুতেই রাজ্য দুটিতে শুরু হবে ভোটের তোড়জোড়। এরই মধ্যে আসাম ও পশ্চিমবঙ্গের মানুষের মন জয়ে একের পর এক জনসভায় যোগ দিচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তুলে ধরছেন বিজেপি সরকারের উন্নয়নের ফিরিস্তি। পশ্চিমবঙ্গের পর এবার আসাম সফরে গিয়েও অবৈধ অভিবাসন ইস্যুতে কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী। রোববার আসামের নামরূপে একটি সার কারখানা উদ্বোধনের পর আয়োজিত জনসভায় কংগ্রেস শিবিরের বিরুদ্ধে দেশবিরোধী কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগ তোলেন মোদী। জানান, ভোট ব্যাংক বাড়াতে আসামে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের বৈধতার পক্ষে অবস্থান নিয়েছেন রাহুল গান্ধী ও তার দল। কংগ্রেস কো असम और असम के लोगों से, आप लोगों की पहचान से कोई लेना देना नहीं है। अवैध बांग्लादेशी घुसपैठिए ज्यादा अच्छे लगते हैं। এদিকে মোদীর অভিযোগের প্রতিক্রিয়ায় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে জানান, নিজেদের ব্যর্থতা লুকাতে বিরোধী দলের ওপর দোষ চাপাচ্ছে বিজেপি। His government is there in center, and in Assam also his own government, that is called double engine government. When he fails, everything he puts on opposition. 2021 থেকে আসামের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন বিজেপি নেতা হিমন্ত বিশ্ব শর্মা। নানা সময়ে বাংলাদেশ নিয়ে বিতর্কিত মন্তব্যের কারণে খবরের শিরোনাম হয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী অর্ণব প্রসাদ, এখন বিশ্ব। ব্রাজিলে মাদক গ্যাংয়ের বিরুদ্ধে পুলিশের অভিযান নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিল রয়টার্স। অভিযানটিকে এতদিন সফল দাবি করলেও অনুসন্ধানে মিলেছে বাহিনীটিকে কোণঠাসা করার তথ্য। সেই সঙ্গে ব্রাজিল পুলিশ অনেক তথ্যই গোপন করেছিল বলে দাবি রয়টার্সের। 17 ঘন্টার সেই অভিযানে নিহত শতাধিক মানুষের পরিচয় নিয়েও রয়েছে ধোঁয়াশা। অর্ণব প্রসাদের আরও একটি প্রতিবেদন। অক্টোবরে ব্রাজিলের রিও ডি জেনিরোতে দুর্ধর্ষ একটি মাদক গ্যাংয়ের কার্যক্রম রুখে দিতে প্রাণঘাতী অভিযান পরিচালনা করে দেশটির পুলিশ। এতে 5 পুলিশ সদস্য সহ 121 জন নিহত হয়। ব্রাজিল পুলিশ অভিযানকে সফল দাবি করে ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম আরও চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করলেও রয়টার্সের প্রতিবেদনে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। এর নেতৃত্বে থাকা কয়েকজন পুলিশ অফিসারের সাক্ষাৎকার, প্রত্যক্ষদর্শীর বক্তব্য ও ভিডিও ফুটেজের বরাতে গণমাধ্যমটি জানায়, উদ্দেশ্য অনুযায়ী অভিযান পরিচালনায় ব্যর্থ হয়েছে পুলিশ। বরং এটি পরিচালনা করতে গিয়ে খোদ পুলিশ বাহিনীর সদস্যরাই গ্যাংয়ের কাছে অসহায় হয়ে পড়ে। 28 অক্টোবর মধ্যরাতে শুরু অভিযান। মাদক গ্যাংয়ের আতুরঘর হিসেবে পরিচিত আলেমা ও পেনহা পাভেলা থেকে 20 সশস্ত্র ব্যক্তি মোটরবাইকে চড়ে পালিয়ে যায়। এরপর তাদেরকে ধাওয়া করে পুলিশ। শুরু হয় পাল্টাপাল্টি গুলি বিনিময়। এর কয়েক ঘন্টা পর আলেমাও ও এর পার্শ্ববর্তী পেনহা পাবেলা কেঁপে ওঠে বিকট আতশবাজির শব্দে। মূলত গ্যাংয়ের সদস্যদের সতর্ক করতে এগুলো ফোটায় সন্ত্রাসীরা। ভোরের কিছু পর একাধিক সাজোয়া যান নিয়ে পাভেলা কমপ্লেক্সে জড়ো হতে থাকে পুলিশ। এ সময় তাদের পথ আটকাতে রাস্তায় টায়ার ও পুরনো গাড়ি জ্বালিয়ে দেয় কমান্ডো ভারমেলো মাদক গ্যাংয়ের সদস্যরা। এর ফলে চারপাশে ছড়িয়ে পড়া কালো ধোঁয়ার কারণে অপরাধীদের অবস্থান শনাক্তে ব্যর্থ হয় পুলিশের ড্রোন। অভিযানে মাদক দলের নেতা এডগার আলভেজ ডি আন্দ্রেটকে গ্রেপ্তারের পরিকল্পনা থাকলেও সেখানে পৌঁছার সঙ্গে সঙ্গেই পুলিশকে লক্ষ্য করে পাহাড় থেকে গুলি শুরু করে সন্ত্রাসীরা। এক পুলিশ সদস্য নিহত ও সবাইকে কোণঠাসা করার খবর ব্যাকআপ সামরিক ইউনিটে পাঠানো হয়। এরপর কয়েক ঘন্টা হয় গুলি বিনিময়। 29 অক্টোবর সন্ধ্যার পর গোলাগুলি শেষ হলে একের পর এক বেরিয়ে আসে মরদেহ। ক্ষতবিক্ষত মৃতদেহগুলোর বেশিরভাগই স্থানীয়দের বলে জানা যায়। শোকের মাতম দেখা যায় পুরো পাভেলা জুড়ে। নিখোঁজদের খোঁজে ভিড় করতে থাকে সদস্যরা। তবে এসব তথ্যের কিছুই পুলিশের পক্ষ থেকে বলা হয়নি। উল্টো পুরো অভিযান সফল দাবি করা হয়। প্রকাশিত ভিডিও ফুটেজেও বিস্তারিত বর্ণনা করা হয়নি। এছাড়া অভিযানের বিষয়ে যেসব তথ্য পুলিশ প্রসিকিউটরকে দিয়েছে সেগুলোর সঙ্গে রয়টার্সের কাছে থাকা তথ্যের মধ্যে যথেষ্ট অমিল রয়েছে। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব।
ভেনেজুয়েলা উপকূলে আরও একটি তেলের জাহাজ ধরতে ধাওয়া করছে যুক্তরাষ্ট্র। মাত্র 11 দিনের ব্যবধানে শনিবার দ্বিতীয়টি জব্দের পর রোববার থেকে তৃতীয় তেলবাহী ট্যাঙ্কার আটকে অভিযান চালাচ্ছে মার্কিন কোস্টগার্ড। ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞা এড়াতে ভুয়া পতাকা উড়িয়ে তেল সংগ্রহের জন্য ট্যাঙ্কারটি ভেনেজুয়েলার দিকে যাচ্ছিল বলে দাবি নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা। ভেনেজুয়েলা তেল রপ্তানি থেকে আয়ের অর্থ মাদক সংক্রান্ত অপরাধে অর্থায়ন করছে বলে অভিযোগ ওয়াশিংটনের। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ট্যাঙ্কার জব্দকে চুরি ও অপহরণ হিসেবে আখ্যা দিয়েছে কারাকাস। এর আগে গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলায় তেলবাহী জাহাজ প্রবেশ ও দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন। এমনকি ট্রাম্পের নির্দেশে ভেনেজুয়েলায় মাদক বিরোধী স্থল অভিযানের জন্য প্রস্তুত হচ্ছে মার্কিন সেনারা। ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে আরও 19টি নতুন ইহুদি বসতি স্থাপনের অনুমোদন দিয়েছে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা। এতে গত 3 বছরে অনুমোদিত মোট বসতির সংখ্যা দাঁড়ালো 69টি। স্থানীয় সময় রোববার অর্থমন্ত্রী বেজালালের দপ্তর থেকে দেয়া বিবৃতিতে বলা হয়, জুডিয়া ও সামরিয়া এলাকায় 19টি নতুন বসতি স্থাপনের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন পেয়েছে। তবে এই সিদ্ধান্ত কবে নেওয়া হয়েছে সে বিষয়ে বিবৃতিতে নির্দিষ্ট করে কিছু বলা হয়নি। ফিলিস্তিনের রাষ্ট্র গঠনের প্রচেষ্টা রুখে দিতে এ প্রচেষ্টা বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। নিরাপত্তা মন্ত্রিসভার সিদ্ধান্তটি এমন এক সময় এলো যখন পশ্চিম তীরে বসতি সম্প্রসারণ নিয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপক সমালোচনা ও উদ্বেগ রয়েছে। এমনকি পশ্চিম তীরে ইসরায়েলের ভূমি দখল করতে দেয়া হবে না বলে প্রতিশ্রুতিও দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। এবারে খেলার খবর। বিপিএলকে কেন্দ্র করে বাকি সব দল যখন অনুশীলনে ব্যস্ত, তখন নিজেদের অনেকটাই আড়ালে রেখে দিন পার করছে চট্টগ্রাম রয়্যালস। দল গঠন থেকে নতুন হেড কোচ নিয়োগ সবখানেই প্রশ্নের জন্ম দিয়েছে বন্দরনগরীর ফ্র্যাঞ্চাইজিটি। বিস্তারিত জুবাইর আহমেদের প্রতিবেদনে। এই মুহূর্তে অনুশীলনে ঢাকা ক্যাপিটালস বিপিএলকে সামনে রেখে প্রায় সব দলই নেমে পড়েছে মাঠে, তবে দেখা নেই চট্টগ্রাম রয়্যালসের। দলটাকে নিয়ে অনেক আগে থেকে নানা আলোচনা, নানা সমালোচনা, কিন্তু ঠিক কোন কারণে অনুশীলনে নেই রয়্যালসরা? অ্যাকচুয়ালি এটা কমপ্লিটলি ম্যানেজমেন্টের বিষয়। হয়তো ম্যানেজমেন্ট সবকিছু মানে কাজটা একদম গুছিয়ে তারপর দেন নামবে। আমরা 23, 24, 25 প্র্যাকটিস করব। আমাদের শিডিউল হলো আপাতত এটা। অ্যাটলিস্ট 2 সপ্তাহ আগে থেকে যদি আপনি প্র্যাকটিসটা করতে পারতেন তাহলে ডেফিনেটলি খুবই ভালো হতো, বাট ওয়ার্কলোডের একটা বিষয় আছে। চট্টগ্রাম রয়্যালসকে নিয়ে অবশ্য প্রথম প্রশ্ন উঠেছিল দল গঠন কেন্দ্র করে। নিলামে অনেক ক্রিকেটারকে নিয়ে বিতর্কের গন্ধ খুঁজছিলেন সবাই। স্কোয়াড নিয়ে এখন টিভির সঙ্গে কথা বলেছেন সহকারী কোচ মুমিনুল হক এবং মেন্টর তুষার ইমরান, জানিয়েছেন নিজ নিজ ভাবনার কথা। প্ল্যানটা ছিল আমাদের আসলে প্রিভিয়াস পারফর্মার গুলাকে আমরা পিক করার জন্য একটা প্ল্যান ছিল। আর এর মধ্যে আমাদের যে ফার্স্ট মানে আমাদের যে প্রথমের দিকে যে প্ল্যানটা ছিল, আমরা যে খেলোয়াড় গুলোকে নেওয়ার জন্য চিন্তা করছিলাম, হয়তো অনেকের ক্ষেত্রে আমাদের চয়েস এ পাইছি, অনেকের ক্ষেত্রে চয়েস বি পাই। আমার কাজটা একটু কঠিন হবে, বিকজ অনেকে অনেক ধরনের কথা বলছে যে আসলে ব্যাটিং ডিপার্টমেন্টটা একটু নড়বড়ে। সেই ক্ষেত্রে ডেফিনেটলি যেটা বললাম, যদি আমরা ফরেন কালেকশনটা ভালো করতে পারি, স্পেশালি 2-3 জন ব্যাটসম্যান যদি নিয়ে আসা যায়। শুধু এখানেই থেমে নেই চট্টগ্রাম রয়্যালসের অদ্ভুত আচরণ। টুর্নামেন্ট শুরুর মাত্র দিন 5 আগে দলে এসেছেন নতুন কোচ। হেড কোচ মুমিনুল হক কাজ করবেন সহকারী কোচের ভূমিকায়, তবে সেটা নিয়েও স্পষ্ট ধারণা নেই তার কাছে। একটা কোচ নিয়েছে, আমাকেও জানিয়েছে, বাট আমি যতটুকু জানি আমরা আসলে টিমটার বেটারমেন্টের জন্য মানে একটা কোচ নেওয়া হয়েছে। তবে আমরা আসলে মিলেজুলে কাজ করবো। হেড কোচ আর এসব বিষয়ে জানতে যোগাযোগ করতে চেয়েও চট্টগ্রাম রয়্যালসের ব্যবস্থাপনায় থাকা কাউকে পাওয়া যায়নি। জুবাইর আহমেদ, এখন ঢাকা। ফুটবল প্রসঙ্গ। বাংলাদেশের ফুটবলের অগ্রযাত্রায় পাশে থাকতে আগ্রহী ইউরোপিয়ান ইউনিয়ন। এ লক্ষ্যে বাফুফে ভবনে বোর্ড কর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন ইইউ রাষ্ট্রদূত। ইইউ এর কাছে নিজেদের প্রত্যাশার কথা জানিয়েছেন বাফুফে সভাপতিও। বাকিটা জানাচ্ছেন আসাদুজ্জামান লিটন। ফুটবলে ক্রমেই উন্নতি করছে বাংলাদেশ। বিশেষ করে হামজা শমীদদের আগমনের পর দেশের ফুটবলে ঘটেছে নবজাগরণ। নারী ফুটবলেও ধারাবাহিকভাবে ভালো করছে লাল সবুজরা, যা চোখ এড়ায়নি ইউরোপিয়ান ইউনিয়নেরও।
দেশের ফুটবলের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করতে রোববার বাফুফে ভবনে আসেন ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। বাফুফে কর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে ফুটবলের অগ্রযাত্রায় পাশে থাকার কথা জানান তিনি। We are here as the European Union to explore how we can partner with the Football Federation, how we can sponsor the Football Federation in order to identify talent in each of the 64 districts of Bangladesh, and in order to help this country to find its place on the international scene when it comes to sport competitions. এদিকে ইইউ প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা শেষে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বাফুফে সভাপতি তাবিত আওয়াল। দেশের ফুটবলের কোন ক্ষেত্রে ইইউ বিনিয়োগে আগ্রহী সেটিও জানান তিনি। ফিউচারে একটা প্রপোজাল দিব, এই প্রপোজালের উপরে আমাদের ইউরোপিয়ান ইউনিয়নের কর্তৃপক্ষরা বিবেচনা করবে কিভাবে বাংলাদেশের সাথে কাজ করা যায়। বাট একটা পর্যায়ে আমরা চাই যে অতি দ্রুত একটা পার্টনারশিপে আমরা চলে আসতে। ইইউ এর কাছে নিজেদের প্রত্যাশার পাশাপাশি ভবিষ্যতে কি কি বিষয় নিয়ে কাজ হতে পারে এই বিষয়ে ধারণা দেন বাফুফে সভাপতি। আজকে মূলত আমরা একটা মত বিনিময় সভা করলাম, আইডিয়াজ এক্সচেঞ্জ। দোনোজনেরই কিন্তু অ্যাম্বিশন ইজ ইন ওয়ান প্লেস, টু হেল্প ডেভেলপ বাংলাদেশ অ্যান্ড হেল্প ডেভেলপ বাংলাদেশের ফুটবল। মতবিনিময় শেষে ইইউ রাষ্ট্রদূতকে জিমনেশিয়াম ও একাডেমি মাঠ ঘুরে দেখান বাফুফে সভাপতি তাবিত আওয়াল। ইইউ এর সহযোগিতায় দেশের ফুটবলের অগ্রযাত্রা আরও বেগবান হবে এমনটাই প্রত্যাশা তার। আসাদুজ্জামান লিটন, এখন, ঢাকা। শেষ করছি এখন সকাল। তবে যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। তারেক রহমানকে সংবর্ধনায় রাজধানীর ৩০০ ফিটে প্রস্তুত হচ্ছে মঞ্চ। বগুড়ায় সাজ রব, ১৭ বছর পর নতুন সাজে গ্রিন স্টেট বাড়ি, নেতাকর্মীদের উচ্ছ্বাস। দীর্ঘদিন পরে আমাদের প্রিয় নেতা, আমাদের সন্তান বগুড়াতে আসছে। আমরা তার জন্য জান প্রাণ দিয়ে আমরা এখনই ভোট চাচ্ছি। রাকসু নেতা শিক্ষার্থীদের একাংশের দাবির মুখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৬ দিনের পদত্যাগ। উপাচার্যের বাসভবনে দীর্ঘ বৈঠকের পর সিদ্ধান্ত। বিদেশি ঋণের ফাঁদে বাংলাদেশ ছাড়িয়েছে ২১ লাখ কোটি টাকা। রাজস্ব আয়ে দুর্বলতা আর উচ্চাভিলাষী উন্নয়ন ব্যয়কে দুষছেন অর্থনীতিবিদরা। উন্নয়ন ব্যয় যেটা আছে, আমাদের বার্ষিক উন্নয়ন কর্মসূচি যেটা আমরা এডিপি বলি, এর পুরোটাই কিন্তু হয়ে যাচ্ছে হলো ঋণ নির্ভর। নিঃস্ব হয়ে ফেরা প্রবাসীদের পাশে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড। ৩০০ কোটি টাকারও বেশি প্রণোদনা দেওয়া হচ্ছে প্রশিক্ষণ, প্রাতিষ্ঠানিক স্বীকৃতির দাবি। প্রত্যেকটা মাইগ্রেন্ট ওয়ার্কার যেন এখানে তার প্রয়োজন অনুযায়ী যে সহযোগিতার দরকার সেটা যেন পায়, সেই জায়গাটা নিশ্চিত করতে হবে। এবং চট্টগ্রামে উদ্বেগ বাড়াচ্ছে চিকুনগুনিয়া। ৮ বছরে ভয়াবহতা বেড়েছে প্রায় ৫ গুণ। শারীরিক ও আর্থিক ক্ষতির মুখে আক্রান্তরা, গবেষণা প্রতিবেদনের তথ্য। আর এই ছিল এখন সকালের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়াও ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। আর ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon TV।